এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সালের নতুন দিয়েছে। তো দেখো আমি আজকে পরিবেশ ও ভূগোল নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কী আছে, এক দাগের 1.1 কী আছে, ঠিক জোড়াটি নির্বাচন করো। কী আছে কতে কী আছে, অন্তঃকেন্দ্রমণ্ডলের সঙ্গে কী জড়িত আছে, পদার্থের তরল অবস্থা আছে। খতে কী আছে, বহিঃকেন্দ্রমণ্ডল কী আছে, পদার্থের ঘনত্ব সর্বাধিক আছে। গতে কী আছে, অ্যাস্থেনোস্ফিয়ার কী আছে, পরিচালন স্রোতের সৃষ্টি আছে। ঘতে কী আছে, ভূত্বক আছে, লৌহ ও নিকেলের আধিক্য। তো দেখো কয়েকটাও হবে না, ক্ষয়েরটাও হবে না, ঘয়েরটাও হবে না, এর অ্যান্সার হবে গয়েরটা, অ্যাস্থেনোস্ফিয়ার পরিচালন স্রোতের সৃষ্টি। কারণ হচ্ছিল কয়েকটা কেন হবে না, অন্তঃকেন্দ্রমণ্ডল পদার্থের তরল অবস্থা কখনোই হয় না, আর বহিঃকেন্দ্রমণ্ডল পদার্থের ঘনত্ব সর্বাধিক, এটাও হতে পারে না। আর ঘ থেকে আছে ভূত্বক কী আছে, লোহা ও নিকেলের আধিক্য। কোনো সময়ের জন্য শুধু লোহা আর নিকেল আধিক্য দেখা যায়, এটা কখনোই সম্ভব না। তার মানে কী আছে, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। পরের কোশ্চেন কী আছে 1.2-তে, রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে। তো দেখো কতে কী আছে, মহাসাগরীয় কী আছে, মহাসাগরীয় অপসারী পাতসীমানা বরাবর। খতে কী আছে, মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর। গতে কী আছে, মহাদেশীয় অভিসারী পাতসীমানা বরাবর। ঘতে কী আছে, মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর। এর অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার, মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর। বাকি উপরের ক খ গ এটা কোনো সময়ের জন্যই হবে না, পুরোপুরি ভুল। একমাত্র ঘয়ের অ্যান্সারটা পুরোপুরি পারফেক্ট আছে। পরের কোশ্চেন কি আছে 1.3-তে, উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে। তো দেখো কত কি আছে, পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যে, না হতেই পারে না। উত্তর ভারতের স্থল সীমানা পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে কেন পড়তে যাবে, শ্রীলঙ্কা তো দক্ষিণ দিকে। তারপরে কি আছে, খতে কি আছে, নেপাল ও ভুটানের সঙ্গে। গতে কি আছে, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে, বাংলাদেশ তো পূর্ব দিকে আছে, উত্তর দিকে কেন হবে, তাই তো। আর ঘতে আছে মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে। তো দেখো শ্রীলঙ্কা তো মোটামুটিভাবে দক্ষিণ দিকে অবস্থিত, তোমরা তো জানো। তো কি হবে, এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার, নেপাল ও ভুটানের সঙ্গে। তো দেখো দুই দাগের কি আছে কোশ্চেন আছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.1 কি আছে, কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। এর অ্যান্সার হবে রিক্টার স্কেল। 2.2-তে কি আছে, কোন প্রকার শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায়। এর অ্যান্সার হবে পাললিক শিলায়। পরের কোশ্চেন কি আছে 2.3-তে, ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত। এর অ্যান্সার হবে শ্রীলঙ্কা। এবার আমি 3 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নের উত্তর করাবো। 3.1-এ কি বলেছে, ভূ অভ্যন্তরের কোন স্তরে কিভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। তো দেখো আমি বিস্তারিত আলোচনা করছি, তোমরা বই থেকেও এটা লিখতে পারো। তো দেখো এক কথায় বলতে হয় যে প্রচলিত তত্ত্ব অনুসারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কারণের অভ্যন্তরে গলিত ধাতুর প্রবাহ বিশাল এক গ্যাসীয় গোলক হিসাবে জন্ম নেওয়ার পর তা বিকরণ করে ঠান্ডা হতে হতে পৃথিবী আজকের অবস্থায় এসেছে বলে ধারণা করা হয়। ভারী বস্তু যেমন পানিতে ডুবে যায়, তেমনি পৃথিবীতে লোহার মতো ভারী বস্তুগুলো কেন্দ্রের দিকে জমা হতে শুরু করে। এ কারণে পৃথিবীর কেন্দ্রে মূলত লোহা দ্বারা গঠিত। কেন্দ্রের তাপমাত্রা সূর্য পৃষ্ঠের তাপমাত্রার মতো হলেও প্রচণ্ড চাপে এখানকার লোহা কঠিন অবস্থায় থাকে। লোহার 20.770°C অর্থাৎ 770°C তাপমাত্রার উপরে লোহার চৌম্বক ধর্ম থাকে না, কিন্তু লোহা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে জন্ম দিয়েছে। তো বুঝতে পারছো চৌম্বক ক্ষেত্রে কী করে জন্ম দিয়েছে, তোমরা টেক্সট বই থেকেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো তোমরা দেখো আমি খুব সুন্দর করে চিত্র অঙ্কন করেছি, এই চিত্র খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের সাজেশন এবং নোটস দিয়ে থাকি। তো দেখো পৃথিবীর প্রচণ্ড উত্তপ্ত কেন্দ্রের উপর রয়েছে লৌহসহ তরল ধাতুর স্তর। এই তরল ম্যাগমা নামে পরিচিত, আর এর উপরেই থাকে পৃথিবীর কঠিন ভূত্বক বা শিলা স্তর। তরল অংশটি কেন্দ্রের উত্তপ্ত অংশের সংস্পর্শে এসে আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং ফুটন্ত পানি যেভাবে পাত্রের তলা থেকে উপরের দিকে উঠে আসে, এই তরল ধাতুগুলো সেইভাবেই বাইরের দিকে ভূত্বকের কাছাকাছি চলে আসে। একে বলা হয় পরিচালন প্রক্রিয়া। এই প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকে, এর সাথে যুক্ত হয় পৃথিবীর ঘূর্ণয়ন ক্রিয়ার প্রভাব। এই দুয়ের সমন্বয়ে অনেকটা পেঁচানো পথে তরল ধাতুর প্রবাহ চলতে থাকে। ধাতুর স্তরের মধ্যে ঘর্ষণ ক্রিয়াও হয়, ফলে তরল ধাতুর প্রবাহ বিদ্যুৎ প্রবাহের মতোই কাজ করে। ফ্যারাডের নিয়ম অনুযায়ী পরিবাহী, বুঝতে পারছো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা পারলে এটা বই থেকেও লিখতে পারো, ঠিক আছে, বই দেখেও লিখতে পারো। তো দেখো আমি কি বলেছিলাম, ফ্যারাডের নিয়ম অনুযায়ী পরিবাহীর বিদ্যুতের তার যেভাবে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে পৃথিবীর অভ্যন্তরে গলিত ধাতুর প্রবাহ সেইভাবে চৌম্বক ক্ষেত্রে তৈরি হয়। একে বলা হয়
ডায়নামো এফেক্ট। তো বুঝতে পারছো পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র কী করে সৃষ্টি হয়েছে সেগুলো আমি খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, 3.2 এর কোশ্চেন আছে, অভিসারী পাত সীমানাকে কেন বিনাশকারী পাত সীমানা বলা হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই কোশ্চেনটা আমাদের 2021 সালে অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4 মানে নিউ মানে দিয়েছে 2021 সালে, সেটা আমি সলভ করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো আমি অ্যান্সারটা পড়ছি। অনেক সময় দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। দুটি পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে, এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়। তো বুঝতে পারছো কি করে গলন হচ্ছে, এবং সমুদ্রের সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে। এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্নুৎপাত এর ঘটনা ঘটে। এইভাবে ইউরেশীয় ভারতীয় এই দুটি মহাদেশীয় পাতের মাঝে তেথিস সাগরের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। তো বুঝতে পারছো কি করে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। এই ধরনের পরস্পরমুখী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে। তো বুঝতে পারছো অভিসারী পাত সীমানাকে কেন বিনাশকারী পাত সীমানা বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব সুন্দর করে খাতায় নোটস করে স্কুলের টিচারকে দেবে এটা, ঠিক আছে। তো দেখো আমাদের পরের কোশ্চেন কি আছে, 4 নম্বরের কোশ্চেন আছে যে উদাহরণসহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ করে, মানে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ করো। তো দেখো আগ্নেয় শিলার সংজ্ঞাটা আমরা পড়ছি। তো দেখো কি আছে উত্তরে, পৃথিবীর উৎপত্তি হওয়ার সময় ভূগর্ভের উত্তপ্ত তরল ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটলের মাধ্যমে বাইরে এসে বায়ুর সংস্পর্শে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। বুঝতে পারছো আগ্নেয় শিলা কাকে বলে, এর উদাহরণ এবং কয়েকটা বৈশিষ্ট্যও আমি আলোচনা করব। তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে স্কুলে স্যারকে জমা দেবে। তো দেখো এই আগ্নেয় শিলার উদাহরণের মধ্যে কি কি পড়ছে, ব্যাসেল পড়ছে, গ্রানাইট পড়ছে, ঠিক আছে, গ্রাবো পড়ছে, প্রভৃতি পড়ছে। দুই একটা নাম লিখলে হয়ে যাবে। তো দেখো আমি কয়েকটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছি। 1 নম্বরে কি আছে, তরল ম্যাগমার কঠিনীকরণের ফলে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। 2 নম্বরে কি আছে, আগ্নেয় শিলার কোনো স্তর থাকে না বলে একে অস্থিরীভূত শিলা বলা হয়। 3 নম্বরে কি আছে, আগ্নেয় শিলার জীবাশ্মের উপস্থিত লক্ষ্য করা যায় না। 4 নম্বরে কি আছে, আগ্নেয় শিলায় কঠিন অপরিবেশ্য প্রকৃতি ও সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। 5 নম্বরে কি আছে, তো দেখো 7 নম্বরে কি আছে, আগ্নেয় শিলা সাধারণত সিলিকন জাতীয় খনিজে প্রাধান্য দেখা যায়। মূল্যবান খনিজ পদার্থ 8 নম্বরে কি আছে, মূল্যবান খনিজ পদার্থ লৌহকরি, কপার, সোনা, হীরা, ম্যাঙ্গানিজ, অভ্র ইত্যাদি আগ্নেয় শিলায় পাওয়া যায়। তো দেখো এখানে 8খানা বৈশিষ্ট্য আছে, গুনে গুনে তোমরা 3 থেকে 4টি বৈশিষ্ট্য লিখবে, তার বেশি লিখতে হবে না। এবার আমি আগ্নেয় শিলার উৎপত্তি অনুসারে শ্রেণী বিভাগ আলোচনা করব। তো দেখো খুব সুন্দর করে আমি আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তোমরা আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করবে। তো দেখো উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন আছে ভ্যালকনিক বা নিঃসারী আগ্নেয় শিলা, আর খতে কিছু উদ্বেদী আগ্নেয় শিলা। তো দেখো আমি খতে আলোচনা করব নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে। অগ্নুৎপাতের সময় বা কোনো ফাটল দিয়ে ম্যাগমা ভূপৃষ্ঠের উপরে উঠে আসে এবং লাভারূপে প্রবাহিত হয়। এই লাভা শীতল বায়ুর সংস্পর্শে এসে দ্রুত জমাট বাঁধে ও কঠিন শিলায় পরিণত হয়। এইরূপ শিলাকে ভ্যালকনিক বা নিঃসারী আগ্নেয় শিলা বলে। দ্রুত জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলি খুব সূক্ষ্ম ও শিলার রং গাঢ় হয়। তো দেখো উদাহরণে কি আছে, ব্যাসল্ট আছে, ব্যাসল্ট ছাড়াও রাওলাইট আছে, এন্ডিসাইট আছে, ঠিক আছে, যে কোনো দুটো লিখলেই হয়ে যাবে। এবার কি আছে, আমি এবার আবার নিচে আলোচনা করছি নিঃসারী আগ্নেয় শিলাগুলিকে আবার উৎপত্তি ও গঠনের তারতম্য অনুসারে দুভাগে ভাগ করা হয়েছে। একটা এতে কি আছে, লাভা শিলা আছে, ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে শীতল হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে লাভা শিলা বলে, যেমন কি আছে ব্যাসল্ট শিলা। তো দেখো বিতে কি আছে, পাইরোক্লাস্টিক শিলা। কি আছে, অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরির মুখে জমে থাকা লাভা ছাই সিন্ডার ও ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে বেরিয়ে আসে, তখন তাদের পাইরোক্লাস্টিক শিলা বলা হয়, যেমন কি আছে আগ্নেয় টুফ। তারপরে কি আছে, খতে কি আছে, উদ্বেদী আগ্নেয় শিলা। কি আছে, অনেক সময় ম্যাগমা ভূগর্ভের মধ্যেই ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল হয়ে জমাট বেঁধে এক ধরনের আগ্নেয় শিলা সৃষ্টি করে। এরূপ আগ্নেয় শিলাকে উদ্বেদী আগ্নেয় শিলা বলে। ধীরে ধীরে জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলি স্থূল হয় এবং শিলার রং হালকা হয়। উদাহরণে কি আছে, গ্রানাইট আছে, গ্রাবো আছে। তো দেখো উৎপত্তি ও গঠন অনুসারে উদ্বেদী আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা হয়েছে, যথা কি আছে, পাতালিক শিলা আছে ও উপপাতালিক শিলা আছে। এতে কি আছে, পাতালিক শিলা। তো দেখো আমি আলোচনা করছি ভূপৃষ্ঠের অনেক নিচে বহু বছর ধরে ধীরে ধীরে শীতল হয়ে যে সব উদ্বেদী আগ্নেয় শিলা সৃষ্টি হয় তাদেরকে কি আছে, পাতালিক শিলা বলে, যেমন কি আছে গ্রানাইট আছে, ডায়োরাইট আছে। তো বুঝতে পারছো, এবং গ্রাবো প্রভৃতি আছে। বিতে কি আছে, পাতালিক শিলা। কি আছে, তো দেখো আমি অ্যান্সারটা পড়ছি, ভূপৃষ্ঠের অল্প নিচে ধীরে ধীরে শীতল হয়ে যে উদ্বেদী আগ্নেয় শিলা সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে, যেমন কি আছে ডলোরাইট আছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। সুস্থ থেকো, ভালো থেকো।